ইপিজেডে কাজ শুরু। স্বাধীনতার 40 বছর পূর্তিতে মুক্তিযুদ্ধে অংশ নেয়া বিদেশি নাগরিকদের সম্মাননা দেবে সরকার, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। শিগগিরই আদালতে গড়াচ্ছে যুদ্ধাপরাধের বিচার, জানালেন আইনমন্ত্রী। টাল বাহানা করছে সরকার, অভিযোগ বিএনপি। রাজশাহী ও রংপুর বিভাগে পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, আচরণবিধি ভাঙলে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এবং দুদলের সম্পর্কের অবনতি ও ব্যবসায়ীদের রাজনৈতিক বিভক্তি অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে, সম্পাদকদের অভিমত। শুনছিলেন শিরোনাম। এছাড়াও থাকছে বিজয়ের 40 বছর পূর্তি উপলক্ষে বৈশাখীর বিশেষ আয়োজন, মুক্তিযুদ্ধ ও বিজয় 40-এ বাংলাদেশ। নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে কোনো সমস্যা হলে রাস্তায় না নেমে তা দ্রুত সরকার বা বিজিএমইকে জানানোর অনুরোধ করেছেন সংগঠনটির সভাপতি সালাম মুর্শেদী। সন্ধ্যায় বিজিএমইএ ভবনে পোশাক শিল্পের বর্তমান অবস্থা নিয়ে শ্রমিক, মালিক এবং সরকারের ত্রিপক্ষীয় মতবিনিময় সভায় এই অনুরোধ জানান তিনি। সরকারের পক্ষ থেকেও একই ধরনের অনুরোধ করা হয়েছে। সাইফুল হাসানের রিপোর্ট। ভাগ বেতন বাড়ানো এবং অধিকাংশ কারখানায় তা বাস্তবায়নের পরও চট্টগ্রাম, ইপিজেড, ঢাকা, নারায়ণগঞ্জে শ্রমিকদের এই সহিংসতা কেন? যে প্রশ্নের জবাব খুঁজছে সরকার, পোশাক শিল্প মালিক, এমনকি শ্রমিক নেতারাও। মূলত এমন প্রশ্নের জবাব খুঁজতেই সরকার, মালিক, শ্রমিকের ত্রিপক্ষীয় এই বৈঠক। শুরুতে শ্রম বিষয়ক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান শ্রমিক নেতাদের কাছে জানতে চান কোথাও কোনো অসন্তোষ আছে কিনা। এমন কিছু থাকলে তা লিখিতভাবে জানালে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন তিনি। এর আগে বিজিএমই সভাপতি জানান, শত কষ্ট সত্ত্বেও 80 ভাগ বেতন বাড়াতে রাজি হয়েছেন মালিকরা এবং তা দেওয়াও শুরু হয়েছে। তারপরও কারখানা ছেড়ে শ্রমিকরা রাস্তায় কেন? এ বিষয়ে শ্রমিক নেতাদের মতামত জানতে চান তিনি। শ্রমিকদের অভিযোগ, ইপিজেডের সাথে সরকার ঘোষিত বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই। তারপরও সেখানে ভাঙচুরের ঘটনা প্রমাণ করে এই শিল্পে ষড়যন্ত্র চলছে। এই ধরনের ঘটনায় পোশাক শিল্প সম্পর্কে বহির্বিশ্বে ভুল বার্তা যাচ্ছে। শ্রমিক নেতারা জানান, সহিংস সব ঘটনার বিপক্ষে তাদের অবস্থান। আপনার একটা হেল্পারের বেতন আসছে 3000 টাকা, আর একটা ওই যে নিজাম ভাই বলছে যে আয়রন ম্যান আসতেছে 3000 টাকা। যখন সে বলতেছে যে আমি 5 বছর চাকরি করে এসে 3000 টাকা পাচ্ছি, আর সে নতুন এসে 3000 টাকা পাচ্ছে, এটা ব্যবধান। বিজিএমইএ সভাপতি বলেন, 80 ভাগ কারখানায় নতুন মজুরি বাস্তবায়ন হয়েছে। কারখানায় ভাঙচুর কোনো সমাধান হতে পারে না। এতে শেষ পর্যন্ত মালিক শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। এন্ট্রি পয়েন্টের পরে যারা কাজ করবে তাদের জন্য কিন্তু গ্রেড, এই এন্ট্রি পয়েন্টটাই হলো মিনিমাম ওয়েজ, অর্থাৎ মিনিমাম ওয়েজ 3000-এর নিচে হতে পারবে না, কিন্তু এর উপরে কিন্তু কোনো বাধা নাই। সেই ক্ষেত্রে কিছু কিছু কনফিউশন অবশ্যই থাকতে পারে একটা গ্রেডিং এ, সেই ক্ষেত্রে আমরা আলোচনা করে এটা সমাধান করব। শ্রম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বলেন, নতুন মজুরি বাস্তবায়নে সরকারকে অন্তত 15 দিন সময় দেওয়া উচিত ছিল। তা না দিয়ে এ ধরনের ভাঙচুর কি সুফল বয়ে আনছে? চক্রান্তকারীদের নাম প্রকাশ করতে শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি। যারা বাস্তবায়ন করবে না তাদের বিরুদ্ধে আমরা সবসময় বলেছি আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তারা মালিক হোক, শ্রমিক হোক, যারাই হোক না কেন, বা বাইরের লোক হোক, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সে সুযোগটা না দিয়ে আমাদেরকে এই ভাঙচুর গুলো, জ্বালা পোড়া গুলো কেন হচ্ছে এবং এই কোন এর পিছনে কোনো রিয়াল অ্যাকশন আছে না কেন হচ্ছে সুস্পষ্টভাবে জানতে চাই। শ্রমিক নেতারা বলেন, চক্রান্তকারীদের সরকারকেই খুঁজে বের করতে হবে। পাশাপাশি এই শিল্পের সব ধরনের অস্থিরতা দূর করতে সরকার ও বিজিএমইএ এর সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। সাইফুল হাসান, বৈশাখী নিউজ, ঢাকা। র্যাব পুলিশের কড়া নিরাপত্তায় কাজে ফিরেছে চট্টগ্রাম ইপিজেড এলাকার শ্রমিকরা। রোববারের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ইয়াং ওয়ান ছাড়া বাকি সব শিল্প প্রতিষ্ঠানে খুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় কয়েক হাজার শ্রমিকের নামে মামলা হয়েছে। এদিকে বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো চিফ হাসান ফেরদৌসের উপর হামলার ঘটনায় অজ্ঞাত 30 জনকে আসামি করে আলাদা মামলা হয়েছে। ইউসুফ হায়দারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন কামরান করিম। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের পর সোমবার সকালে ইয়ং ওয়ান ছাড়া সিপিজেড এর সব শিল্প কারখানাই খুলেছে। কাজে যোগ দিয়েছে ধর্মঘটি শ্রমিকরা। তারা বলছে আন্দোলনে যেতে চায় না তারা, মালিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে রাজি তারা। আজকে কোনো গ্যাদারিং হয় না, কোনো মারামারি হয় নাই। আজকে সুষ্ঠু শৃঙ্খলা বলে আমরা আজকে কাজ করতে পারছি। গ্যাঞ্জাম নাই,
ভাঙচুর নাই, কালকের অনেক আসলে আজকের নাই বলতেই চলে। রোববারের ভাঙচুর অগ্নিসংযোগের সাথে সিপিজেড এর শ্রমিকরাই জড়িত ছিল কিনা এমন প্রশ্নের জবাবে শ্রমিকরা, বেতন আমাদের 1 টাকা বাড়ায়নি এইবার। সব জায়গায় তো নতুন মেয়াগো নাই যে 33 টাকা, কিন্তু দরবারে বাড়াইছে, আমাদের 1 টাকা বেতন বাড়ায় নাই। এখন তো বেতন ধরতেছে ভালো, যেটা এইসব শুরু হয়েছে সামনে আরো ভালো করে ধরবে, এটাই আশা। সিপিজেড এর রোববারের ঘটনায় এরই মধ্যে 30 জনকে আটক করেছে পুলিশ। মামলা হয়েছে অজ্ঞাত 25 থেকে 30,000 শ্রমিকের বিরুদ্ধে। ইয়ং ওয়ানের কিছু ফ্যাক্টরি ছাড়া মোটামুটি সবগুলোই চালু আছে, আর কিছু আছে কয়েকটি বন্ধ আছে এই জন্য যে ওদের তাদের হয়তো রিপেয়ারিং বা ক্লিনিং করছে এই জন্য। এদিকে গার্মেন্টস সচল হলেও মালিকরা বলছেন সিপিজেড এ এমন ভাঙচুরের নজির তাদের জানা নেই। এর সাথে জড়িত মহলকে খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে সরকার, এমনটাই দাবি তাদের। বেতন ভাতা বাড়ানোর দাবিতে রোববার সিপিজেড এ ব্যাপক বিক্ষোভ ভাঙচুরের পর সোমবার ভোর থেকেই কড়া পুলিশি পাহারায় খুলেছে সবগুলো শিল্প কারখানা। তবে শিল্প মালিকরা বলছেন শ্রমিকদের কেবল দাবি আদায় নয়, একটি মহল পরিকল্পিতভাবে এই শিল্পকে ধ্বংস করতেই ব্যাপক বিক্ষোভ ভাঙচুরে অংশ নিয়েছে, আর এই ক্ষেত্রে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। সিপিজেড থেকে ইউসুফ রাহানের ক্যামেরায় কামরান করিম, বৈশাখী নিউজ, চট্টগ্রাম। এদিকে নতুন কাঠামোর চেয়ে কম বেতন এবং ওভারটাইম দেওয়ার অভিযোগে গাজীপুরে বিক্ষোভ ও ভাঙচুর করেছে 2টি পোশাক কারখানা শ্রমিকরা। প্রায় 3 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তারগাছ এলাকার নাসা গ্রুপের লিজ অ্যাপারেলস ও মণিপুরি পাড়া এলাকায় গিভেন্সি গ্রুপের মাসুমা খাতুন টেক্সটাইল মিলের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বৈঠকও করেছে মালিক পক্ষ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা সব বিদেশি নাগরিককে বিশেষ সম্মাননা দেবে সরকার। আগামী বছরের মার্চে স্বাধীনতার 40 বছর পূর্তিতে এই সম্মাননা দেওয়া হবে। আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। স্বাধীনতা স্তম্ভ নির্মাণ সংক্রান্ত দরপত্র অনুমোদন করেছে মন্ত্রিসভা। বিস্তারিত মিঠুন মোস্তাফিজের রিপোর্টে। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বাঙালির কাঁধে কাঁধ মিলিয়ে রণক্ষেত্রে সহযাত্রী হয়েছিলেন সহমর্মী অনেক বিদেশি। নিজেদের অবস্থান থেকেই সর্বাত্মক সহযোগিতা করেন তারা। বাংলাদেশের স্বীকৃতি, সম্মুখ সমরে অংশগ্রহণ এবং এই দেশের জন্য যেসব বিদেশি আত্মদান করেছিলেন তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানাতে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য সচিব। স্বাধীনতা সংগ্রামে যে সকল বিদেশি নাগরিক সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে সম্মাননা প্রদান করা, তাদেরকে সম্বর্ধনা দেয়া, এই সিদ্ধান্তটি হয়েছে। মুক্তির সংগ্রামের সহযোগী সমর্থন দানকারী অনেক বিদেশি এরই মধ্যে মারাও গেছেন। আবুল কালাম আজাদ জানান, সঠিক তালিকা তৈরি এবং ওইসব বিদেশিদের দেশে নিয়ে আসতে কাজ করছে পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিভিন্ন দেশে মিশনের মাধ্যমে যাদেরকে আনা সম্ভব হবে, আসতে পারবেন, যত বয়স্ক হোক তাদেরকে এনে বাংলাদেশে সম্বর্ধনা দেওয়া হবে। তিনি জানান, অক্টোবর ও নভেম্বরের বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর রোম, বেলজিয়াম এবং রাশিয়া সফরের নানা দিক মন্ত্রিসভার বৈঠকে অবহিত করা হয়েছে। এছাড়া উদ্ভিদ সঙ্গ নিরোধ আইন 2010-এর খসড়া অনুমোদন করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পরিবেশকে সংরক্ষণের জন্য যাতে বিদেশের কোনো উদ্ভিদ এবং এসব উদ্ভিদের সাথে কোন রকম যে ব্যাকটেরিয়া এই ধরনের কিছু না আসে, এই আইনের বিস্তারিত ধারা আছে, এটি অনুমোদন করা হয়েছে। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা। তদন্ত শেষে খুব শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচার আদালতে গড়াবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বিকেলে পেশাজীবী সমন্বয় পরিষদের 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা জানান। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ অভিযোগ করেছেন, যুদ্ধাপরাধীর বিচার ঠেকাতে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে বিরোধী দল। রিপোর্ট শাহরিয়ার ইমনের। ৭১-এর মানবতা বিরোধী অপরাধীদের দ্রুত বিচারের দাবি নিয়ে আয়োজিত এই আলোচনায় বক্তারা দাবি করেন, যুদ্ধাপরাধীদের বিচার যত দ্রুত হবে দেশ ও জাতি ততই উপকৃত হবে। তবে এই বিচার শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে সংশয়ে কেউ কেউ। মনে হয় সত্যি কি হবে, সত্যি কি সফলভাবে তারা করতে পারবেন এত বড় কাজ? আমাদের মনটা আরেকবার ভেঙে দিলেন না। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর পর থেকেই বিরোধী দল দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। আমরা যখনই বিচার কাজ শুরু করার প্রক্রিয়া শুরু করলাম, তখন থেকে দেখেন দেশে নানান ধরনের একটা অস্থিরতা সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। মূল লক্ষ্য হচ্ছে, মূল এজেন্ডা হচ্ছে
এই যুদ্ধ অপরাধের বিচার যাতে আমরা করতে না পারি। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়েছেন, বর্তমান সরকার কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করছে না। জাতিকে কলঙ্কমুক্ত করতেই দ্রুত এই বিচার শেষ করতে চায় তারা। বিচার প্রক্রিয়া তদন্ত কাজ হয়েছে, আদালতে বিচার কাজ সহসাই শুরু হবে, এইটুকু আশ্বাস এবং এইটুকু আপনাদের কাছে আমি অকপটে স্বীকার করতে পারি যে বিচার কার্যটি করাতে সরকারের কোন রকমের গাফলতি নেই। এছাড়াও বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হবার আগেই যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধীদের বিচার কাজ শেষ হবে বলেও জানান আইনমন্ত্রী। শাহরিয়ার ইমন, বৈশাখী নিউজ, ঢাকা। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকারি টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের নতুন কমিটির নেতাদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর এই অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সরকারই বিরোধী দলের সংসদে যাবার পরিবেশ নষ্ট করে দিয়েছে। রিপোর্ট করছেন শফিক আহমেদ। জিয়া সাংস্কৃতিক সংগঠনের নতুন কমিটির নেতারা সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান তার প্রতি শ্রদ্ধা জানাতে। বিএনপির সিনিয়র নেতারাও তাদের সঙ্গে ছিলেন। জিয়া রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার যুদ্ধ অপরাধের বিচারে ব্যর্থ হয়ে দায়ভার বিএনপির উপর চাপাতে চাইছে। আসলে যুদ্ধ অপরাধীদের বোধহয় তারাই বাঁচাতে চাচ্ছেন। এই জন্য যে যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে তারা প্রথম থেকেই যে সমস্ত বিভিন্ন রকম কলাকৌশল শুরু করেছেন, তাতে আজকাল তাদের পক্ষ থেকেই দাবি উঠে আসছে যে যুদ্ধ অপরাধীদের বিচার আপনার ত্বরান্বিত করা উচিত। এটা অনেক লম্বা প্রক্রিয়ার মধ্যে চলে গেছে এবং যথেষ্ট সন্দেহ আছে যে তারা যুদ্ধ অপরাধীদের বিচার আদৌ করতে চান কিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা জানান, সংসদ অকার্যকর বলেই তারা যোগ দিচ্ছেন না। যেহেতু আপনার পরিবেশ নেই, সেই কারণে আমরা সংসদে যাচ্ছি না এবং সংসদে যে সমস্ত আলাপ আলোচনা হয় কোন সভ্য সমাজে এই ভাষায় কথা বলা হয় না এবং সংসদে প্রধানমন্ত্রী সহ অন্যান্য সদস্যরা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য শুধু শিষ্টাচার বিবর্জিত নয়, সভ্যতা বিবর্জিত। সরকার নির্বাচনী সকল ওয়াদা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শফিক আহমেদ, বৈশাখী নিউজ, ঢাকা। রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সকাল থেকে নিজ নিজ এলাকার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। এদিকে পৌর নির্বাচনে প্রার্থীরা আচরণবিধি ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। আরও জানাচ্ছেন রকিবুল ইসলাম মুকুল। পৌরসভা ও স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসলেও উত্তাপ নেই তেমন। নির্বাচন কমিশন মিছিল সমাবেশের উপর নিষেধাজ্ঞা দেয় অনেকটা নিভৃতেই মনোনয়নপত্র দাখিল করলেন রাজশাহী আর রংপুর অঞ্চলের ৭২টি পৌরসভার প্রার্থীরা। এসব মনোনয়নপত্র যাচাই বাছাই ১৪ ও ১৫ ডিসেম্বর, আর প্রত্যাহারের শেষ দিন ২৬ ডিসেম্বর। এসব পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ১২ জানুয়ারি। এদিকে পৌরসভা নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। ঢাকা বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। আপনারা যখন কাউকে রিজেক্ট করবেন বা কাউকে অ্যাকসেপ্ট করবেন, কোনো খুঁত রেখে করবেন না। এবং যেহেতু এখানে এটা অ্যাপিল অথরিটি আবার ডিসি সাহেবরা, ওনাদেরকে ওই একই কথা বলা হলো, কারণ কোনো কমপ্লেন আসলে এটা কিন্তু কোর্টে যাবে আলটিমেটলি, এবং কোর্টে যদি এটা উল্টা হয় তখন কিন্তু এটা আপনাদেরকেও এফেক্ট করবে। অন্যদিকে মেয়র পদে থেকে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কুমিল্লায় পৌরসভা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় একথা জানান নির্বাচন কমিশনার সোহেল হোসেন। রকিবুল ইসলাম মুকুল, বৈশাখী নিউজ, ঢাকা। অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার জন্য প্রধান দু দলের সম্পর্কের অবনতি এবং ব্যবসায়ী নেতাদের রাজনৈতিক বিভক্তিকে দায়ী করেছেন সংবাদপত্রের সম্পাদকরা। তবে ব্যবসায়ী নেতারা বলছেন হরতালই প্রধান বাধা। অন্যদিকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে মরিয়া রাজনীতির আত্মঘাতী অর্থনীতি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর একটি হোটেলে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এসব বলেন তারা। রিপোর্ট মাকসুদুন নবীর। দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে এফবিসিসিআই। স্বাগত বক্তব্যেই হরতালের বিষয়টি তুলে আনেন এফবিসিসিআই সভাপতি। প্রতি বছর হরতাল হয়, বিভিন্ন বাণিজ্য সংগঠনগুলো আমরা হরতালের বিরুদ্ধে কথা বলি, হরতাল শেষ হয়ে যায়, আমাদের বক্তব্যে রয়ে যায়
কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা এখনো হয়নি। তবে গত দুদিন শ্রমিক সংঘর্ষের ঘটনায় কোনো বিবৃতি না দিয়ে বরং আলোচনার শুরুতেই হরতালের প্রসঙ্গ তোলার কড়া সমালোচনা করেন সম্পাদকরা। বাংলাদেশে কি আর কোনো সমস্যা নেই? শনি এবং রোববার কিন্তু বাংলাদেশে হরতাল ছিল না, এই কথা শনি রোববার শত শত কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, বিসিসিআই একটি বিবৃতিও দেয় নাই। ব্যবসায়ী নেতাদের কেউ কেউ আইন করে হরতাল বন্ধের কথা বললেও এর বিপক্ষে মত দেন সম্পাদকরা। তারা বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে আইন করে কোনো লাভ হবে না। আমরা মনে করি হরতাল না হলেই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে, তবে জোর করে কিন্তু হরতাল বন্ধ করা যাবে না। শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুইজনেই প্রচন্ড ভাষায় হরতালের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু ব্যাপারটা কি যে ক্ষমতায় থাকলে ওনারা হরতালের বিরুদ্ধে বলেন, ক্ষমতার বাইরে থাকলে হরতালের পক্ষে বলেন। রাজনৈতিক সংস্কৃতি এতই খারাপ, কোন রাজনীতিবিদ মদ খান, কোন রাজনীতিবিদ পেন্সিল খান, এইটা যখন একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদ সম্পর্কে বলেন, এই দেশের সংস্কৃতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না। মূল্যস্ফীতি এবং পোশাক শিল্পের অস্থিতিশীলতাকে দেশের অর্থনীতির জন্য প্রধান সমস্যা উল্লেখ করে এর জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থনীতি সবসময় মধ্যমেয়াদে বা দীর্ঘমেয়াদে চিন্তা করতে চায়, কারণ আপনি বিনিয়োগ করেন তো একদিনের জন্য না, আর রাজনীতি তাৎক্ষণিক লাভের জন্য বা বড়জোর 5 বছরে নির্বাচন জেতার জন্য একটা চিন্তার ভিতরে সব সময় থাকে। এটা একটা মরিয়া রাজনীতির, আত্মঘাতের অর্থনীতি। রাজনৈতিকভাবে ব্যবসায়ী নেতাদের বিভক্ত হওয়া থেকে বিরত থাকতে তাগিদ দেন বক্তারা। মাকসুদ উন্নবী, বৈশাখী নিউজ, ঢাকা। বিজয়ের 40 বছর পূর্তি উপলক্ষে এবার বৈশাখীর বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধ ও বিজয় 40-এ বাংলাদেশ। 71-এর দিনগুলোতে জামালপুর পরিণত হয়েছিল মৃত্যু উপত্যকায়। ময়মনসিংহের মতো সেখানেও নির্যাতন, হত্যা, ধর্ষণের নেতৃত্বে ছিল জামায়াত নেতা কামারুজ্জামান। তবে স্বাধীনতার 40 বছর পরেও এই অঞ্চলে মানবেতর জীবনযাপন করছেন মুক্তিযোদ্ধারা। অযত্ন অবহেলায় বিলীন হচ্ছে বধ্যভূমি। জামালপুর থেকে ফিরে শিপন আহমেদের ক্যামেরায় কামরান করিমের রিপোর্ট, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি আনোয়ার হোসেন মুক্তা। প্রাচীনকালের সিংহজানি জনপদেরই আধুনিক নাম জামালপুর। মার্চের পর থেকেই মুক্তির নানা আয়োজন চললেও 71 নভেম্বরেই সর্বাত্মক স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে 2039 বর্গ কিলোমিটারের মুক্তিপাগল মানুষেরা। বহু অত্যাচার নির্যাতন সয়েও মাত্র কয়েকদিনের ব্যবধানে 11 ডিসেম্বর শত্রুমুক্ত করেন তারা প্রিয় জনপদকে। আমি একাই দেখছি, 10-15টা লাশ দেখছি, আমি আমার মেয়ে পাইলাম না। পাক সেনারা নির্বিচার বুলেটের আঘাতে কয়েক হাজার নিরীহ বাঙালিকে হত্যা করে, যার নীরব সাক্ষী অবহেলায় পড়ে থাকা 15টি গণকবর। 16 ডিসেম্বর আস্তে আস্তে এখানে জিয়ারত হবে, এরকম করে হয়েই যেতে, কিন্তু কোনো চিহ্নিত করা হয়নি। রাষ্ট্রীয়ভাবে এখনো গণকবরগুলি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়নি। সরিষাবাড়ির বারুইপটল ঢুকতেই মুক্তিযোদ্ধা মজনু মিয়া পরিচয় করিয়ে দেন পরিত্যক্ত একটি জায়গার সাথে। এমন দৃশ্য দেখলে কে বলবে এখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন বীর শহীদরা? এখানে অনেক সরকারি লোক আইসা তথ্য তো নিছে, কিন্তু আজ পর্যন্ত এখানে কোনো আমরা এরকম কোনো উন্নতি পাইলাম না। তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলেও গণকবরে ঘুমিয়ে থাকা বীর শহীদরা ঠিকই আসন করে নিয়েছেন এলাকার মানুষের মনে। তাই তো এ গাঁয়ের নাম বারুইপটল থেকে পাল্টে রাখা হয়েছে শহীদনগর। সরকারের নিকট রেকর্ড আছে যে এটা শহীদনগর, এবং এখানে একটা স্টেশন হইতেছে, স্টেশনের নামও শহীদনগরের জন্য আমরা আবদার রাখছি সরকারের কাছে। চিহ্নিত যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা কামারুজ্জামান কারাগারে, কেউ মারা গেছে, কেউ আবার বুক ফুলিয়ে চলছে। গ্রামের লোকে ওদেরকে দেখলে বলে এই যে যাইতেছে রাজাকাররা। রাজাকার ছিল আপনার পিংনা নাম, আমানুল্লাহ কেরানি, তারপর আপনার কেফায়াত। সরিষাবাড়ি উপজেলার বারুইপটল গ্রামের আমানুল্লাহ 39 বছর পর এমন প্রশ্নের মুখোমুখি হবেন তিনি হয়তো ভাবতেও পারেননি তা। তবে সময়ের বিবর্তনে স্বীকার করতে বাধ্য হলেন 71-এর করা অপকর্মের কথা। রাজাকার হিসাবে আমরা নিয়োগ দিয়েছিল, স্বাধীন হওয়ার পরে কি হলো আমরা এখানে ছিলাম না, আমরা আসলাম ইন্ডিয়াতে। ভারতে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল যুদ্ধ অপরাধী হিসাবে। ভারতে জেল খেটে গেছি 3 মাস 3 বছর। শেখ সাহেব কইছে 92,000-93,000 যুদ্ধবন্দীর অপরাধ আমরা বিচার করবো বাংলাদেশের মাটিতে। তারপরে পরবর্তী হলাম যে না, সে ক্ষমা করে দিচ্ছে। কেন বিচারের প্রশ্ন আইসে এটা আমরা বলতে পারি না। আমানুল্লাহর মতো যারা সে সময় গোটা জাতির আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে মেতে উঠেছিল পৈশাচিক হত্যাযজ্ঞে, সেই সব রাজাকার আলবদরদের নামের তালিকা তৈরি করছে
স্থানীয় ঘাতক দালাল নির্মূল কমিটি। তাদের আশা, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল তাদের এই তালিকার মূল্যায়ন করবেন। গ্রামবাসীর একটু স্নেহ, ভালোবাসা আর মমতায় এখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন ৭১-এর বেশ কজন বীর যোদ্ধা। স্বাধীনতার এতগুলো বছর পরও এই জায়গাটি কেন অরক্ষিত, কেন এই গণকবরটি সংস্কারে কোনো সরকার কোনো উদ্যোগ নেয়নি, এই প্রশ্ন এখন গ্রামবাসীর মধ্যে। তবে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে গ্রামবাসী এখন সোচ্চার। তারা চায় বর্তমান সরকারের সময়েই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক। কামরান করিম, বৈশাখী নিউজ, জামালপুর। 40 বছরের শিক্ষায় অনেক দূরে এগিয়েছে বাংলাদেশ। তবে শিক্ষার সুযোগের ক্ষেত্রে একটি বিভাজন বেশ চোখে পড়ার মতো। সরকারি প্রতিষ্ঠানের সংখ্যার বাড়ার চেয়ে স্বাধীনতার পর বেড়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। 40 বছরেও মাতৃভাষায় একটি অভিন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে না ওঠায় ক্ষোভ জানান শিক্ষাবিদরা। বিজয়ের 40 বছরে দেশের বিভিন্ন খাতের অর্জন অনার্জন নিয়ে বৈশাখী টেলিভিশনের ধারাবাহিক প্রতিবেদনের এ পর্বে শিক্ষা ব্যবস্থা নিয়ে দেখুন কিশোর লাইলার রিপোর্ট। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 4 দশক আগে দেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 30,000-এর কম। এখন তা বেড়ে হয়েছে 82,000-এরও বেশি। ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়েছে 4 গুণ। স্কুলে ভর্তি হওয়া ছেলে মেয়েদের সংখ্যা সমান সমান। ইতিবাচক পরিবর্তন মাধ্যমিক স্তরেও। 1970 সালের তুলনায় স্কুলের সংখ্যা বেড়েছে 4 গুণেরও বেশি। তবে এর সিংহভাগই হচ্ছে বেসরকারি। সরকারি মাধ্যমিক স্কুলের সংখ্যা 148 থেকে বেড়ে দাঁড়িয়েছে 317-তে। শিক্ষাবিদরা বলছেন, প্রায় 4 দশকে বাংলাদেশে শিক্ষার প্রসার ঘটেছে নিঃসন্দেহে। তবে মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালু করতে না পারাকে বড় ব্যর্থতা বলে মনে করছেন তারা। অন্য অনেক ক্ষেত্রের তুলনায়, এমনকি অর্থনৈতিক যে ক্ষেত্র, সেটার তুলনাতেও শিক্ষা ক্ষেত্রের অগ্রগতিটা বেশি হয়েছে। আমাদের রাষ্ট্রের জন্য এইটি ছিল একটা প্রথম চ্যালেঞ্জ, যে আমরা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা করব, তার জন্য বই লিখব, অনুবাদ করব, তার জন্য অনুশীলন করব, কিন্তু ওইটাই আমরা করতে পারিনি। শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে সব সরকারি নানা সুযোগ সুবিধা চালু করেছে। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের স্কুলগামী করতে সরকারি উদ্যোগ প্রশংসনীয়। তবে স্বাধীনতার পর জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে শুধু বাড়েনি প্রতিষ্ঠানের সংখ্যা, ফলে ভর্তি সমস্যা বিরাট আকার নিয়েছে। প্রথম শ্রেণীতে যদি 100টা বাচ্চা ভর্তি হয়, বিশ্ববিদ্যালয়ের দোরগোড়া পর্যন্ত পৌঁছাতে পারে 27 থেকে 30 জন। মেয়েদের শিক্ষার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেওয়া হয়েছে, তারা আসে। কিন্তু আবার সেই সঙ্গে দেখা যায় যে এই প্রাথমিক পর্যায়ে এগুতে গিয়ে ঝরে পড়ে। ভালো কলেজে আসন সংখ্যা সীমিত, আর বিশ্ববিদ্যালয়ে তো আসন সংখ্যা খুবই সীমিত। অর্থনৈতিক এবং সামাজিক কারণে শিক্ষাক্ষেত্রে 3 ধারার বিভাজনের সমালোচনা করেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম। বললেন, শ্রেণী বিভাজনের কারণে তৈরি এই 3 ধারার ফলে স্বাধীনতা সংগ্রামের মূল সোপান সর্বস্তরে ঐক্য 40 বছরের প্রতিষ্ঠিত হতে পারেনি। তবে দেরিতে হলেও সম্প্রতি প্রণীত শিক্ষানীতি 40 বছরের ভারসাম্যহীন শিক্ষা ব্যবস্থায় কিছুটা হলেও ভারসাম্য আনতে পারবে বলে আশা করছেন তিনি। উচ্চবিত্তরা তারা ছেলে মেয়েদের পাঠাচ্ছে ইংলিশ মিডিয়ামে, মধ্যবিত্ত যাচ্ছে বাংলা মূলধারায়, আর মাদ্রাসাতে যাচ্ছে গরিব মানুষেরা। এবং এইটা কিন্তু শ্রেণী বিভাজনকে দূর না করে বরং তাকে আরো গভীর এবং ব্যাপক করে তুলছে। শিক্ষার মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠিত হচ্ছে না, এটা খুব বিপজ্জনক বিষয় আমি মনে করি। শিক্ষাবিদদের মতে, অক্ষর জ্ঞান সম্পন্ন লোকের সংখ্যা বাড়লেও শিক্ষিত হচ্ছে না মানুষ। এর জন্য বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাওয়া, সংস্কৃতিমনা শিক্ষা এবং শিক্ষক প্রশিক্ষণের অভাবকে দায়ী করলেন অনেকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মান কমেছে, তা মানতে রাজি নন বিশেষজ্ঞরা। তবে কর্মসংস্থানের সুযোগ সেই হারে না বাড়ায় মেধা পাচার দেশের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে বলে মনে করছেন তারা। কিশোর লাইলা, বৈশাখী নিউজ, ঢাকা। এবার গ্রিন বাংলা গ্রুপ সংবাদ বিরতি, ফিরে এসে থাকছে। বাংলাদেশে পরমাণু শক্তি কেন্দ্র স্থাপনে অবকাঠামো সহায়তা দেওয়া হবে, প্রধানমন্ত্রীকে আশ্বাস দিলেন IAEA প্রধান। এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দেয়া প্রতিবেদনকে রহস্যজনক ও মন গড়া বলে দাবি করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা।